মহাকুম্ভেই কি মুক্তি? কি এই পুণ্যস্থানের ইতিহাস? আচ্ছা, যা পাপ করেছেন এ জীবনে সব যদি কেটে যায় তাহলে তো সবই পুণ্য। আপনার 7 খুন মাফ হয়ে যাবে, আপনার জীবনের উন্নতি তখন ঠেকায় কে? কি চাই এরম কিছুর খোঁজ? কি ভাবছেন এ আবার কি গাঁজাখড়ি? বাস্তবে এমনটা হয় নাকি? কোথায় আছে সেই জাদুর পুকুর যেখানে ডুব দিলেই হয় মুশকিল আসান? খুব মিথ্যে নয়, এই ভারতেই আছে এমন এক স্থান যেখানে ডুব দেওয়ার আশায় জমা হন লাখো লাখো পুণ্যার্থী। এতক্ষণে বুঝে গেছেন নিশ্চয়ই আমি কোন জায়গার কথা বলছি। একদম ঠিক ধরেছেন, আমি কুম্ভ মেলার কথাই বলছি। পুণ্যের অমৃত লাভের স্থল, তার ওপর মহাকুম্ভ, পূর্ণ মহাকুম্ভ। বিশাল সঙ্গমের জলে ডুব দিচ্ছেন হাজার হাজার মানুষ, সকলের একই উদ্দেশ্য, পুণ্য লাভ। তো এই কুম্ভ মেলার শুরু কিভাবে হয়েছিল জানেন? তবে শুনুন, কুম্ভমেলা চিরকালই পুণ্যার্থীদের কাছে বিশেষ মাহাত্ম্য বয়ে আনে। কিভাবে এই মেলা হয়ে উঠল হিন্দুদের সাংস্কৃতিক পরিচয়? কোনো বিশেষত্ব লুকিয়ে আছে এই মেলার ভেতর যা এক সূত্রে গেঁথে ফেলে সংসারী ও বিরাগীদের? কুম্ভমেলা সংক্রান্ত পৌরাণিক কাহিনীটি আপনাদের প্রথমেই শুনিয়ে দিই, তাহলেই হয়তো বুঝতে পারবেন অমৃত প্রাপ্তির যে বাসনায় আজ লাখো মানুষ এক ধারায় অবগাহন করছে, সেই রীতি পুরোপুরি না হলেও পুরাকালেও ছিল খানিক এক। সমুদ্র মন্থনে উঠে আসা অমৃত কুম্ভের অধিকার নিয়ে যখন দেবাসুরের লড়াই তুঙ্গে, তখন ভগবান বিষ্ণু অমৃত কুম্ভ অসুরদের থেকে ছিনিয়ে নিতে মোহিনী রূপ ধারণ করেন। মোহিনী মায়ায় আচ্ছন্ন অসুরকুল অমৃত কুম্ভের প্রতি আকর্ষণ হারায়। সুযোগ বুঝে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে অমৃত কুম্ভ তুলে দেন বিষ্ণু। এরপর জয়ন্ত কাকের রূপ ধরে কুম্ভটি নিয়ে উড়ে যায়। তাড়াহুড়োতে কয়েক ফোঁটা অমৃত 4টি জায়গায় পড়ে। এই 4টি জায়গা হলো প্রয়াগরাজ, উজ্জয়িন, হরিদ্বার ও নাসিক। এই 4 জায়গায় কুম্ভ মেলা আয়োজিত হয়। শাস্ত্র অনুযায়ী এখনকার প্রয়াগরাজকে কিন্তু তীর্থরাজ বলা হয়। এ বিশ্বাসও রয়েছে যে ব্রহ্মা এখানেই নাকি প্রথমে যজ্ঞ করেছিলেন। না না, আমি বলছি না, ধর্মীয় গ্রন্থেও এর উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, পৌরাণিক কাহিনী অনুযায়ী 12 দিন, ভাবা যায় টানা 12 দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। এই 12 দিন কিন্তু আবার একজন মানুষের কাছে 12 বছরের সমান। তাই প্রতি 12 বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয়। আচ্ছা, মহাকুম্ভ প্রয়াগরাজেই হয় কেন? কারণ সেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল। তাই পৌরাণিক কাহিনী অনুসারে যে 4 জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল তার মধ্যে প্রয়াগরাজের গুরুত্ব বেশি। ধর্মীয় বিশ্বাস, শাহী স্নানের সন্ধিক্ষণে যারা এই 3 নদী সঙ্গমস্থলে স্নান করেন তাদের মুক্তি লাভ হয়। এ তো গেল পুরাণ গাথা। প্রামাণ্য নথি বলে আজ থেকে 2327 বছর আগে ভারতের মাটিতে এই পুণ্য স্নানকে কেন্দ্র করে উৎসবের সূচনা বলেই অনুমান। মেগাস্থিনিসের বর্ণনায় এই স্থানের উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে চীনা পর্যটক হিউয়েন সাংয়ের ভ্রমণ বৃত্তান্তে এই কুম্ভমেলার উল্লেখ রয়েছে। সঙ্গম সৈকতে প্রায় 5 লক্ষ মানুষের স্নান করার কথা তিনি তার জবানিতে লিখে যান। হ্যাঁ, এখানে উল্লেখ করি তিনি কিন্তু তখন এই সমাবেশকে কী নামে ডাকা হতো বা এই মেলার কোনো মাহাত্ম্য তিনি লেখেননি। তবে এই মেলাকে কেন্দ্র করে সমকালীন বহু মানুষের লোকশ্রুতি ও প্রচলিত কথা প্রবাদের বিভিন্ন পর্যালোচনা তিনি তার লেখায় তুলে ধরেছেন। মৌর্য ও গুপ্ত বংশের সময়কাল থেকেই এই মেলার শুরু মনে করা হয়। ইতিহাস সাক্ষী দেয় যে গুপ্ত বংশের পতনের শুরু হর্ষবর্ধনের রাজত্ব। সেই মত ধরে এগোলে রাজা হর্ষবর্ধনের সময়ে ভারতে আসা হিউয়েন সাংয়ের লেখায় মহাকুম্ভের উল্লেখ পাওয়া খুব একটা ভুল তথ্য নয়। ভারতবর্ষে মুঘল আমলের শাহী সময় মনে করা হয় সম্রাট আকবরের সময়কালকে। হিন্দুদের তীর্থের ওপরে কর তুলে নেওয়া সহ আকবরের একাধিক সিদ্ধান্ত কুম্ভমেলাকে লালিত করে। কুম্ভমেলার 4টি স্থানে ঘাট নির্মাণ করে দেওয়া হয় আকবরের আমলেই। এই সময় কুম্ভমেলা অন্য মাত্রা পায়। ইতিহাসের চাকা ঘোরে, ক্ষমতা হস্তান্তর হয় মুঘল থেকে ইংরেজদের হাতে। এক্ষেত্রে পূর্বসূরিদের পথই অনুসরণ করে ইংরেজরা। প্রায় 200 বছরের শাসনকালে কুম্ভমেলার মান উন্নতি হয়েছে। কুম্ভমেলাকে কেন্দ্র করে এই যে আজ প্রশাসনের এত সাজো রব, তার পিছনে রয়েছে ইংরেজদের চিন্তাই। প্রয়াগরাজ, উজ্জয়িনী বা হরিদ্বারে রেল যোগাযোগ থেকে নাগা সাধুদের স্নান মিছিলের নির্ঘণ্ট সবই ব্রিটিশদের তৈরি। সব মিলিয়ে ইংরেজ আমলে বহরে বাড়ে কুম্ভমেলা। দেশ স্বাধীনের পর থেকেই কুম্ভমেলার আয়োজনে কোনো খামতি রাখেনি ভারত সরকার। জাতীয় ঐক্য ও একতার প্রতীক হয়ে ওঠে এই মেলা। জাতীয় ঐতিহ্য তুলে ধরার জায়গা হয়ে ওঠে কুম্ভমেলা। একটি মেলাকে কেন্দ্র করে এত লোকের বিশ্বাস, অংশগ্রহণ দ্বিতীয় কোনো মেলাতে খুঁজে পাওয়া দায়। 2017 সালে ইউনেস্কোও এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয়।
আজ মহাকুম্ভ এক আলাদা মাত্রা পেয়েছে। আজ কুম্ভ শুধুই হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান নয়, ভারতের সাংস্কৃতিক চেতনা ও ঐতিহ্যকে বহির্বিশ্বে তুলে ধরার প্রতীক। তাই সরকার থেকে আমজনতা সকলেই এই উৎসবে সামিল হতে ও সফল করে তুলতে বেজায় আগ্রহী। কিন্তু কিভাবে ঠিক করা হয় কুম্ভ মেলার তারিখ? রাশিচক্র অনুসারে বৃহস্পতি, সূর্য এবং চাঁদের অবস্থানের ওপর নির্ভর করে তারিখ ঠিক করা হয়। বিশ্বাস করা হয় এই সময়গুলোতে মহাজাগতিক শক্তির দ্বারা নদীগুলি প্রভাবিত হয়। মহাকুম্ভ মেলায় স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে বলেই মানেন হিন্দুরা। জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি পদ্ধতি হলো, যখন বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে থাকে এবং সেই সময় সূর্য দেবতা মকর রাশিতে আসেন, তখন প্রয়াগরাজে কুম্ভ মেলার আয়োজন করা হয়। একইভাবে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য দেবতা মেষ রাশিতে গমন করেন, তখন হরিদ্বারে কুম্ভের আয়োজন করা হয়। যখন সূর্য এবং বৃহস্পতি উভয় গ্রহই সিংহ রাশিতে থাকে, তখন নাসিকে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে, তখন উজ্জয়নে কুম্ভের আয়োজন করা হয়। বর্তমান বছরে আয়োজন করা হয়েছে মহাকুম্ভের। গত 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভের, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। কোন কুম্ভ কেমন তা পরিমল করার এক হিসেব আছে। প্রতি 6 বছর অন্তর একবার করে বসে অর্ধকুম্ভ, আবার প্রতি 12 বছর অন্তর বসে একটি পূর্ণ কুম্ভ, আবার 12টি পূর্ণ কুম্ভের পর অর্থাৎ 144 বছর অন্তর বসে একটি মহাকুম্ভ। ফলত এই বছরের কুম্ভ মেলাটি মহাকুম্ভ। স্বাভাবিকভাবেই মানুষের কাছে এই এক অবর্ণনীয় সুযোগের প্রসঙ্গ যখন এলোই, তখন বলি কোনো বিশেষ উৎসব কেবল একটি উদ্দেশ্যকে সামনে রেখে হয় না, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে তা পৃথক বার্তা নিয়ে আসে। প্রশাসনের কাছে এ এক অ্যাসিড টেস্ট। বর্তমান রাজনৈতিক অবস্থায় পান থেকে চুন খসলেই শুরু হয়ে যাবে দায় ঠেলাঠেলির তরজা। ফলত উত্তরপ্রদেশ প্রশাসন ও ভারত সরকার অতন্দ্র প্রহরীর ন্যায় সজাগ এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। সে এক দক্ষ যজ্ঞ। কুম্ভ মেলাকে কেন্দ্র করে কুম্ভ নগরী রচনা করেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সরকারের অনুমান এবারে প্রায় 40 থেকে 45 কোটি ভক্ত সমাগম ঘটবে কুম্ভ মেলায়। ফলে সেইভাবেই প্রস্তুত রয়েছে প্রশাসন। এত বড় মেলার আয়োজন, সুরক্ষা নিশ্চিত করা যেমন ঝামেলার, তেমনই আরেক দিক থেকে আশার আলো দেখছে প্রশাসন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে পর্যটন ব্যবসায় ভালো গতি আসবে এই মেলাকে কেন্দ্র করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, যদি 40 কোটি পুণ্যার্থী গড়ে 5,000 টাকাও খরচ করে, তবে 2 লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে। মেলার আয়োজনে প্রশাসনের খরচ হয়েছে আনুমানিক 16,000 কোটি টাকা। সরকারের আশা 45 দিনে জিএসটি বাবদ অন্তত 50,000 কোটি টাকা লাভ হতে পারে। সব মিলিয়ে সরকারের ঘরে রাজস্ব আসতে পারে 1 লক্ষ কোটি টাকা। লাভবান হবেন ছোট থেকে মাঝারি ব্যবসায়ীরাও। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, এই লাভ শুধু রাজ্যের অর্থনীতিকে নয়, বরং দেশের জিডিপিকেও 1% বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে মহাকুম্ভ যে এই মুহূর্তে উত্তরপ্রদেশ সরকারের সবচেয়ে বড় যজ্ঞ, তাতে কোনো সন্দেহ নেই। আর এই যজ্ঞ ভালোভাবে সফল হলে আধ্যাত্মিক উন্নয়নের সঙ্গেই প্রভূব লাভবান হবে দেশের অর্থনীতিও। নাস্তিক হন বা আস্তিক, ভারতবর্ষের বিবিধ সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও ঐক্যকে খুঁজে পেতে হলে, প্রাচীন সংস্কৃতির স্বাদ নিতে গেলে একবার অন্তত এই মহাকুম্ভে যাওয়া উচিত বলেই মনে করেন ওয়াকিবহল মহলের একাংশ। তথ্যের কচকচানির মাঝে যে কথাটি বাস্তব, তা হলো যুগ বদলাচ্ছে মানুষ। সমাজ ব্যবস্থার পালে লেগেছে বিশ্বায়নের হাওয়া, আর সেই হাওয়ার দাপটে সারা বিশ্বের সংস্কৃতির মিশ্রণ তৈরি হচ্ছে। স্বতন্ত্রতা রক্ষা করা এখন বড় বালাই। এই ঝোড়ো সময়ে প্রতিটি দেশই মরিয়া নিজেরটুকু আঁকড়ে রাখতে, নিজের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে। ফলে কুম্ভমেলা যতটাই ভারতের নিজস্ব, ঠিক ততটাই সারা বিশ্বের। সনাতনী ঐতিহ্যের প্রদর্শনে তাই কোনো খামতি রাখতে চাইছেন না আয়োজকেরা। আলাদা তাঁবুর ব্যবস্থা করে দেওয়া, স্নানের জন্য অস্থায়ী সেতু নির্মাণ করা, সবই কুম্ভমেলাকে বিশ্বমঞ্চে নজির হিসেবে স্থাপনের প্রচেষ্টা। ধর্মাচরণ মানুষের সহজাত কিংবা অর্জিত অভ্যাস, তাই সেই ছাতার নিচে বহু মানুষকে আনতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে অংশগ্রহণের রকমারি উদ্যোগ। স্নান, ড্রোন শো সবই যেন সেই মহৎ উদ্যোগের অংশীদার। মানুষ চিরকালই প্রত্যক্ষের পিয়াসী, সে ছুঁয়ে দেখতে চায় সব কিছু। এই এলাহি আয়োজন চাক্ষুষ করতে কাতারে কাতারে মানুষ তাই জড়ো হচ্ছেন কুম্ভ মেলায়। খালি আমাদেরই নয়, বাইরের মানুষও আসছেন। এক ব্রাজিলের লোক স্নানে এসে একটা মজার কথা বলেছিলেন, কুম্ভের জল ঠান্ডা হলে কি হবে, মনটা উষ্ণতায় ভরিয়ে দিল। অ্যাপেলের নাম তো শুনেছেন,
সেই অ্যাপেলের মালিক স্টিভ জবসের স্ত্রী পর্যন্ত কুম্ভে এসে বলেছেন তিনি এক নতুন জন্ম পেলেন। স্বামী কৈলাসানন্দের কাছে দীক্ষা নিয়ে তিনি নাম বদলে এখন কমলা দেবী। বিল গেটসও এসে ডুব দিয়েছেন এই তীর্থভূমিতে। এই ছবিগুলোই প্রমাণ করে দিচ্ছে ভারতের সনাতনী ঐতিহ্যের প্রতি বিদেশিরা প্রভাবিত হচ্ছেন। গঙ্গার পবিত্র ধারায় এসে মিশে যাচ্ছে সারা বিশ্বের সংস্কৃতি। মহাকুম্ভের প্রান্তরে বেজে চলেছে মহাভারতের সুর। হাজার হাজার সাধু সন্তদের ভিড়, তাদের মন্ত্র উচ্চারণ, পুণ্যস্নান, এটুকুই বর্তমান কুম্ভের ছবি নয়। নিজের দেশে এহেন বিশ্বমানের উৎসবে সামিল হতে তৎপর জেনারেশন জেড। সকলেই ধর্ম পালনে যাচ্ছেন না, হয়তো যাচ্ছেন নিজেদের সংস্কৃতিকে উদযাপন করবেন বলে। তাই হলোই কুম্ভ ফ্যাশন, যে ফ্যাশন মানুষকে শেকড়ের কাছাকাছি রাখে। তা পালনে ক্ষতি কী, যতক্ষণ না তা নিছকই ট্রেন্ড ফলো আপ হয়ে যায়। সমাজ মাধ্যমে দুটো ছবি খুব ভাইরাল। এক ইনফ্লুয়েন্সার হর্স রিচারিয়া তার বর্ণবহুল পেশাগত জীবন ছেড়ে ডুব দিলেন আধ্যাত্ম চর্চায়। অন্যদিকে মহাকাশ বিজ্ঞান নিয়ে বোম্বে আইআইটি থেকে পড়াশোনা করা অভয় সিং গণমাধ্যমকে বললেন এই মহাবিশ্বের সমস্ত জ্ঞানই তো নিহিত আছে ভারতের আধ্যাত্ম চেতনায়। এই ছবিগুলো পাশাপাশি দেখুন আর কল্পনা করুন একটা কুম্ভের, যার মধ্যে মিলিত হতে পারে সমস্ত পেশার সমস্ত ধরনের মানুষ। সেটাই তো মহাকুম্ভ। এদেশে জাতিগত, পেশাগত, অর্থনীতিগত প্রভেদ বিভিন্ন স্তরে থাকা মানুষের জীবন ধারণেও কুম্ভমেলার আয়োজনেও বিদ্যমান সেই ধারা। এ যেন প্রচলিত ভারতের মাঝেও আর একটা ভারত। তবুও সেই দুটো ভারত যেভাবেই দিন গুজরান করুক না কেন, মকর সংক্রান্তির পুণ্য লগ্নে ভোরের সূর্যের আলো মেখে সকলেই দিব্য স্নান করেন পুণ্যলাভের আশায়। তাদের সবাইকেই ছুঁয়ে যায় এক মাটি, জল, বাতাস। এই একাত্মতাই তো আমাদের ভারত। তাহলে এত উদাহরণ, এত তথ্য শুনে কি মনে হচ্ছে এক ছুটে গিয়ে আমিও অংশ নিই আয়োজনে? এইটুকু যদি তৈরি করতে পারে কুম্ভমেলা, তাহলে সেটাই তো তার প্রাপ্তি, বাড়তি অ্যাডভান্টেজ। এই নিজের থাকার যুগে সকলে এক হয়ে ঈশ্বরকে ডাকার মধ্যে যে মাধুর্য আছে, তার প্রচার তো চলছে কুম্ভ থেকে। তাহলে একদিন বেরিয়ে পড়ুন আপনিও, আর সবার মতো পুণ্যলাভের আশায় পবিত্র স্নান সেরে ফেলুন মহাকুম্ভের প্রান্তরে। পুণ্যলাভ কতটা হবে তা তো আর পরিমাপ করা যায় না, তবে ভোরের আলো বাতাস গায়ে মেখে বহু মানুষের সাথে স্নান করলে তার একটা আলাদা আধ্যাত্মিক ও মানসিক শক্তি আপনার মধ্যে ঢুকবে, এ নিয়ে সন্দেহ নেই। কুম্ভ নিয়ে কি মতামত আপনাদের? আপনি কি কুম্ভে গেছেন কখনো? কেমন লেগেছে? বিশেষ কোনো ঘটনা বা কোনো পরিবর্তন হয়েছে আপনার জীবনে? কমেন্টে জানান আমাদেরও। আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।